অতটুকু পর্যন্ত ঠিক যে হ্যাঁ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন। কিন্তু পরবর্তীতে কে? মির্জা ফখরুলের কথা বলছেন, আরো বিভিন্ন মানে মূলধারার গণমাধ্যমেও কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের নাম আসছে। এর মধ্যে এর বাইরে আসছে নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব এবং ডক্টর ইউনূসের নামও আসছে। আ কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি? সেরকম কোনো তথ্য আছে? এখানে যে নামগুলো আলোচনায় আসছে এগুলো মোটামুটি মানে যে স্পেকুলেশন গুলো হচ্ছে আসলে এই নামগুলো নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। হুম, এবং এই মুহূর্তে আসলে নির্দিষ্ট করে বলাটাও কঠিন যে কাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি করা হবে। তবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মোটামুটি ভাবে বলা চলে যে 90% সম্ভাবনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু এটা আবার নাও হতে পারে। যেমন শারীরিক কারণ হতে পারে বা আপনার মঈন খান, যে ডক্টর মঈন খান, তার পক্ষে একটা মানে জোর লবিং হচ্ছে বা বলা হচ্ছে তার এলাকার মানুষজন, তাদের একটা দীর্ঘদিনের দাবি যে ডক্টর মঈন খানকে আমরা দেখতে চাই এই পদে। তো তারাও জোর তাদের মতো করে একটা তদবির করে যাচ্ছে। তো আবার নজরুল ইসলাম খানের নামও এসেছিল যে নজরুল ইসলাম খানকে হয়তো করা হতে পারে। তো এভাবে প্রত্যেকেই প্রত্যেকের তরফ থেকে একটা মানে বলা চলে যে এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার একটা সর্বাত্মক প্রচেষ্টা করছেন। এই এবং এই যে লাইনে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন কোথাও? মানে তার নামটি আ অন্তর্বর্তী সরকার যখন চলে তখনই শোনা গেছে বিভিন্ন সময় যে বিএনপির সময় রাষ্ট্রপতি হবেন, হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানে তাকেও কি বিবেচনায় আছে কিনা ডক্টর জানি না। মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে সেক্ষেত্রে আপনি ধরেই রাখতে পারেন যেটা আসলে বিএনপির কোনো ফার্স্ট চয়েস ছিল না। এখন আমাদের আনফরচুনেটলি আমাদের যেটা রাজনীতিতে আমরা দেখে আসছি যে আমাদের দেশের রাজনীতি আসলে খেলাগুলো অনেক সময় বাইরের দেশ থেকে খেলা হয়ে থাকে। তো যদি বাইরের দেশের কোনো খেলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তো অনেকটা অপারগ হয়েই হুম। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। তো এখন এটা যদি হয় আপনি ধরে রাখতে পারেন যে এটা বিএনপির আসলে মত নয়, বিএনপি হয়তো বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কোন আচ্ছা। পরিস্থিতির আপনি জানেন, এত খোলাখুলি বলারও কিছু নেই। হতে পারে যদি ওটা হয় তাহলে বাইরের খেলাটাই এখানে হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি বিএনপি তাদের মানে ফেভারিট তালিকায় ১ নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি এখানে আন্তর্জাতিক কোনো খেলার হুম, কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনূস বললে আমি অবাক হব না। আচ্ছা। শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে থাকলে এটা সরকারের জন্য হয়তো কোনো বিপদের কারণ হতে পারে বা হয়তো এটা একটা নাজুক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে। এবং ওটাকে হয়তো আমলে নিয়ে এ ধরনের একটা কিছু করা হয়েছে। কারণ আপনি দেখেছেন যে তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা যে আগের মতো উষ্ণ নেই, এটা তো আমরা ঈদের জামায়াতেও কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছিল যে সময়টা আসলে তার ভালো যাচ্ছিল না এবং হয়তো পরিণতি যেটা হওয়ার আমরা মানে স্পেকুলেট করছিলাম সেটাই কিন্তু অবশেষে সত্য হলো। এই আরকি। মানে মানে এই যে শেখ হাসিনার সাথে কথা বলা, শেখ হাসিনার সাথে কথা বলার মানে বিপদের কারণ হতে পারে তার তার রাষ্ট্রপতি পদে বহাল থাকা। মানে কি এমন বিপদ তিনি করে ফেলতে পারেন? রাষ্ট্রপতি তো এমনিতেও খুবই একটা আলংকারিক পদ। যার আসলে খুব পাওয়ার কিছু নাই, মানে কোনো ক্ষমতা নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি তাকে একরকম গৃহবন্দী তাকে থাকতে হয়েছে। তিনি খুব উচ্চবাচ্যও করতে পারতেন না। তার সম্মতিও কিছুতে লাগতো না। জাস্ট রাষ্ট্রপতি ছিলেন আরকি। তো তিনি এমন কি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতেন বলে মানে সরকারের বা উচ্চপদস্থদের কানে গেল? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে যখন শেখ হাসিনার সময় ধরুন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তো সে সময় যদি একটা এরকম খবর শেখ হাসিনার কানে আসতো যে আব্দুল হামিদ তিনি লন্ডনে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন, তখন কি শেখ হাসিনার পক্ষে কি আব্দুল হামিদকে রাখা সম্ভব হতো? হতো না। বিষয়টা আসলে ওভাবেই চিন্তা করতে হবে। কারণ এগুলো তো মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রের জন্য মানে হুমকি বা সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। তো ওভাবেই হয়তো সরকারকে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা বিপদের কারণ হতে পারে। এই মুহূর্তে আপনারা একে যদি রেখে দেন। আর পাশাপাশি আপনি জানেন যে এনসিপি বা জামায়াত তারা তো অনেকদিন ধরেই সরকারকে একটা চাপ দিয়ে যাচ্ছিল এবং ৫ই আগস্টকে কেন্দ্র করে তারা যদি আবার সামনে একটা এরকম কিছু করে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ না হলে আমরা একটা মানে বঙ্গভবন অভিমুখে আমরা মার্চ করব বা একটা অস্থিতিশীল করার একটা পায়তারা করতে হবে। আপনি দেখেছেন কর্নেল অলি আহমেদ তিনিও কিন্তু বলছেন যে জামায়াতের আমির, তারপর মামুনুল হক, তারপর নাহিদ ইসলাম তারা নাকি এক হয়ে গেলে তারা এই সরকারকে ১ সপ্তাহের মধ্যে ফেলে দিতে পারে। তো এই যে এ ধরনের হম্বিতম্বি তারা করছে কিন্তু এই বা এ ধরনের হম্বিতম্বি তো কথাবার্তা। তারা করছে মূলত ওই গণভোট আর জুলাই সনদের বাস্তবায়নের ইস্যুটা নিয়ে। রাষ্ট্রপতির ইস্যুটা তো এখন খুব সামনেও ছিল না। মানে তারা তো এই মুহূর্তে খুব রাষ্ট্রপতিকে নিয়ে মাতামাতি করছিল না। করছিল না কিন্তু এই ৫ই আগস্টের সময় তারা করতে পারত। এ ধরনের আমি তো আপনার হুম, আমার Facebook পোস্টে আমি কিন্তু মেনশন করেছি সেটা যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল এবং এরকম গোয়েন্দা তথ্যও ছিল যে তারা এই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে। তো সবকিছু বিবেচনা করে সরকার যেটা সঠিক মনে করেছে সরকার সেটিই করেছে।
আর আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও যেটি করেছেন তিনিও সঠিকটি করেছেন, কারণ এভাবে হুম। মানে এই পদটি আঁকড়িয়ে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না, হুম। শারীরিকভাবেও তিনি সুস্থ তো ছিলেন মানে না, এই যে সঠিক মানসিক কাজ ভাবেও। সরকারও করলেন বা রাষ্ট্রপতিও করলেন সঠিক কাজ। কিন্তু ধরেন একটা অজুহাত দেখানোর বিষয় হয়ে গেল শারীরিক অসুস্থতা। যেখানে সবাই আসলে বুঝতে পারছে যে এর চেয়েও শারীরিক অসুস্থতা বেশি ছিল জিল্লুর রহমানের। কোন রকমে হাঁটতেন চলতেন মানে রীতিমতো মানে পারতেন আরকি কোন রকম হাঁটাচলা করতে। ওরকম একজন ব্যক্তি। বা মানে তাদের এমন কোন কাজও থাকে না যে খুব ফিট থাকতে হবে শারীরিকভাবে। ফলে এই যে অজুহাতটা দেখানো হলো, এটা আসলে কেমন হলো? যে ওই যে গানের মতো কথা কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। এরকম কি? মানে জানে যে কথা আছে কিছু এর মধ্যে, কিন্তু মুখে বলা যাচ্ছে না। ব্যাপারটা এরকম কি? মানে অজুহাত কেন দেখাতে হলো? এখন এটা আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে আমি মনে করি যে এটা তার একটা দুর্ভাগ্য। যে তিনি শেখ হাসিনাকেও যখন তিনি সার্ভ করেছিলেন তিনি হুম, খুব নিষ্ঠার সাথে করেছিলেন। তিনি বলেছিলেন যে তাকে আমি কদমবুসি করতে চাই এবং এ ধরনের কথা বলে তিনি নিজেকে এবং রাষ্ট্রপতি পদের মর্যাদা তিনি নষ্ট করেছিলেন। হুম, হুম, পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে যখন অভ্যুত্থান হলো তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন স্পিকারের মতো পালিয়ে যেতে। তিনি স্পিকারের মতো পালিয়ে যাননি। তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং তিনি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো ১৩৩ টা যে অধ্যাদেশ সেটা কিন্তু তিনি এই অধ্যাদেশগুলোতে তিনি সই করেছেন এবং তখনকার প্রয়োজনে যেটা প্রয়োজনীয় ছিল তিনি সে কাজটা কিন্তু সুচারুভাবে করেছেন। পরবর্তীতে ইউনূসের সরকারের শপথই বলেন বা তারেক রহমানের সরকারের শপথই বলেন এগুলো তো তিনি করেছেন। তো এই যে একটা মানে আমাদের ইতিহাসের অংশ তিনি হয়ে গেলেন যে হুম। তিনি ৩ টা সরকারের শপথ করালেন। কিন্তু করেও কিন্তু তিনি কারো প্রিয়ভাজন হতে পারলেন না। আপনি দেখেন যে এখন আওয়ামীপন্থী যে সাংবাদিকগুলো হুম, রয়েছে, নবনীতা বা যারা রয়েছে তাদের কাছেও তিনি এখন গালমন্দের শিকার হচ্ছেন। আর যারা ওই মানে উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট রয়েছে তাদেরও তিনি গালমন্দের শিকার হচ্ছেন। অর্থাৎ তিনি কারো মন জয় করতে আর পারলেন না বিএনপিও দিন তাকে শেষে। চাচ্ছে না আর। হ্যাঁ, তো আসলে মানে আমি মনে করি যে ইটস ভেরি আনফরচুনেট ফর হিম। হুম। কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি আমরা কিন্তু দেখেছি যে লোকটা কিন্তু খুবই মানে বন্ধুবৎসল এবং আমার কাছে তাকে মনে হয়নি যে তিনি মানে মানুষটা আসলে খারাপ। মানুষটা এখন অত্যন্ত আন্তরিক, ভালো সজ্জন একজন ব্যক্তি কিন্তু মানে কারো মন তিনি দিন শেষে জয় করতে পারলেন কারো না। মন জয় করতে পারেন না। ধরেন আপনি বা আপনারা অনেকেই যাদের সরাসরি কথা বলবার সুযোগ হয়েছে বা মিশেছেন তাদের সাথে, তাদেরকে সজ্জন ব্যক্তি মনে হয়েছে। আওয়ামী লীগের তো এরকম অনেকেই আছেন যারা আওয়ামী লীগের হয়তো কোনো একটা পদে ছিলেন বা আ আ এমপি ছিলেন, এরকম সবার বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে। আ মানে তারাও অনেকে হয়তো সজ্জন ব্যক্তি আছেন। কিন্তু তারাও এরকম মামলার শিকার হয়ে আছেন। মানে এই যে এনসিপি এখন তার বিচার চাইছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মানে দেখছেন যে তার বিচারের দাবিটা? তিনি যদি বিচার না হয়, তার যদি বিচার না হয় তাহলে ওই যে যাদের কথা বলছিলাম সজ্জন ব্যক্তি আরো তো আছেন যারাও আসলে আ শুধুমাত্র দলের নেতাকর্মীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের কেন বিচার হচ্ছে? আর তাদের বিচার হলে ইনার কেন হবে না? এখানে ওই যে পদটা, রাষ্ট্রপতির পদটা তো আমরা জানি যে এই পদটাকে আমরা ওইভাবেই একটা মানে গুরুত্বপূর্ণ পদ মনে করি যে এই পদের এই ব্যক্তিটি যখন অবসরে চলে যান তখন তাকে বিচার যদি আপনি মুখোমুখি করতে চান তাহলে এটা তো মানে খুবই দৃষ্টিকটু লাগে এবং আপনি এখন যদি তো আর সেই বিষয়গুলো নাই। আছে কি? ধরেন সাবেক প্রধানমন্ত্রী থেকে স্পিকার সবাই তো আসলে বিচারের মুখোমুখি হচ্ছেন। দৃষ্টিকটু লাগার বিষয়টা তো এখন আর ঠিক ঐরকম ভাবে নাই গণঅভ্যুত্থানের পর। না এবং দৃষ্টিকটু অবশ্যই আছে এবং দৃষ্টিকটু লাগবে বলেই কিন্তু আব্দুল হামিদের মতো একটা লোকের বিচার হয়নি। কারণ আব্দুল হামিদের আপনি পাপের পাল্লাটা যদি পরিমাপ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আমি বলব আব্দুল হামিদের পাপের পাল্লাটা অনেক বেশি। কিন্তু আব্দুল হামিদকে তো কিছুই করা হলো না। বরঞ্চ তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া হলো। তিনি ফিরে আসলেন। হুম, আব্দুল হামিদ কি ধরনের অপরাধ করেছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদনে কিন্তু আমি দেখিয়েছি যে তিনি তার ক্ষমতা অপব্যবহার করে মিঠামইন এলাকাতে তিনি তার ভাইকে কত বড় পদে বসিয়েছিলেন। তিনি তার বোনকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তার ভাইগনাকে সে ওই এলাকায় সে ইউপি চেয়ারম্যান বানালো তো এবং এখনো তো তাই যা না। ইচ্ছা তাই এখনো করেছে। বিএনপি ধরেন প্রশাসক থেকে শুরু করে সর্ব জায়গায় তো আসলে তারই পছন্দের লোকজন বা ধরেন এমনকি আ যেটি হাসনাত আব্দুল্লাহ বললেন, বাপের দোয়া মানে ক্রিকেট বোর্ড। সেখানেও সব আসলে মন্ত্রীদের, সিনিয়র মন্ত্রীদের ছেলে বা আ স্ত্রীও আছেন একজন মানে তারা নিয়োগ পেলেন। তো এরকমই তো আসলে দলীয় লোকজন বা আত্মীয়-স্বজনরাই তো আসলে নিয়োগ পাচ্ছেন। পার্থক্য কি হচ্ছে? এখন বিএনপি চাইলেও তো আসলে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দিতে পারবে না। কারণ আওয়ামী লীগ নামে কোন দলের নেতাকর্মীদের তো আওয়ামী আপনি লীগ কোন ছাড়াও খুঁজেও তো পাবেন আছে। না। যারা বিএনপিও না, আওয়ামী লীগও না, ছেলে-মেয়ের বাইরে আছে তো মানুষ, আছে না? যোগ্য আপনি ব্যক্তি। নিরপেক্ষ কাকে পাবেন? আসলে নিরপেক্ষ বলতে কেউ নাই। সবাইরই দেখবেন খুঁজলে কিছু না কিছু দলীয় পরিচয় থাকবে। এখন আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতায় বসে জামাতের লোকদেরকে বসাবে, ওটাও তো আসলে আমাদের দেশের পরিস্থিতি ওরকম না। যে তারা এখানে জামাতের লোকজন একে বসে বিসিবিতে বসিয়ে দেবে। তো ওইটাও বিবেচনা করতে হবে আসলে। এখন তাহলে আর আব্দুল আমাদের হামিদের কি দেশটার দোষ? সিস্টেমটাই এরকম। আব্দুল হামিদের দোষের জন্য যে আব্দুল হামিদ রাষ্ট্রপতির পদে বসে তিনি মিঠামইন বা ওই কিশোরগঞ্জ এলাকাতে কি করেছেন ওই সময়, এটা যারা ওই মিঠামইনের জনগণ আপনি তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার ওই সময় করেছিলেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন এগুলো আমি একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আমাকে যদি বলা হয় যে কম্পেয়ার করতে যে
রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বা শাহাবুদ্দিন চুপ্পু আপনি কার বিচার আগে করতে চান? আমি বলবো অবশ্যই আব্দুল হামিদের করা উচিত আগে। কারণ আব্দুল হামিদ অনেক বেশি পাপ করেছে। সেই হিসাবে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি ওভাবে মানে কম্পেয়ার করেন, আমি বলব হুম। তার ওরকম কিছু আপনি খুঁজে বের করতে পারবেন না। আসলে তো মানে বিচার আব্দুল এরকম হামিদের পাল্লা সাথে। ধরে করা হয় না? অপরাধ দেখে যে তার অপরাধ আছে কিনা বা উনার অপরাধ আছে কিনা। কে কার চেয়ে বেশি অপরাধী সেই দেখে তো আর বিচার হয় না। কিন্তু আম উম ধরেন কিন্তু আমি যেটা রাষ্ট্রপতি মনে করি যে হ্যাঁ, ২০১৮ যে একটা মানে নির্বাচন আপনি দেখেছেন, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, রাতের ভোটের নির্বাচন বা ২০২৪ এর যে ডামি ভোটের নির্বাচন, ও ধরনের কলঙ্কিত নির্বাচন বা এগুলো নিয়ে আপনি আব্দুল হামিদের মতো ব্যক্তিকে কখনো দেখেছেন যে সে কোন ধরনের প্রতিবাদ মুখর হয়েছে বা কিছু করেছে? কিছু করেনি। কিন্তু সেই হিসেবে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি একটা জায়গায় আমি তাকে প্রশংসা করব যে তিনি কিন্তু এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি কিন্তু ছাত্রদের পাশেই দাঁড়িয়েছেন। না ১৩৩ টা দাঁড়িয়ে কি উপায় অধ্যাদেশে ছিল? তিনি উপায় তো ছিল, তিনি তো স্পিকারের মতো পালাতে পারতেন। হুম, তিনি তো এখনো বলছেন যে আমাকে যদি বিচারের মুখোমুখিও করে আমি দেশের বাইরে যাব না। যেমন দেখেছেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছেলে নাকি আমেরিকায় চলে আসছেন, পালাবেন। এ ধরনের কথা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। কিন্তু এটা একদম পুরা মানে ভুয়া একটা খবর। রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই থাকবেন। বলেছেন যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি বাংলাদেশে বিচার হোক। কিন্তু আমরা দেশ ছেড়ে কোথাও যাব না। তো ওই সৎ সাহসটা তো তাদের আছে। হুম। আম মানে ওই যে মানে আব্দুল হামিদের কথা বলছিলেন। জনাব আব্দুল হামিদ যখন বাইরে গেলেন একবার চিকিৎসার জন্য, সম্ভবত ব্যাংককে গিয়েছিলেন তিনি তখন। তখন আ ধরে নেওয়া হলো তিনি পালিয়ে গেছেন সেই নিয়ে অনেক আলোচনা হলো। তারপরে তো ওই একটা বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলে আসলো। এবং তারপর তিনি আবার ঠিকঠাক মতো ফিরেও এলেন। বলা হলো যে এখানে একজন তার শ্যালক সম্ভবত জামায়াতের একজন বেশ পদস্থ নেতা আছেন বলেই তার এই বিষয়টা কি আপনি এরকম কিছু আসলে কি জানেন? এরকম কি কিছু আছে? হ্যাঁ, জামায়াতের একজন নেতা তারা ওই এসবি পুলিশের সাথে তার ওই সময় একটা ভালো সখ্যতা ছিল এবং তারা এসবি পুলিশকে বলেছিল যে তাকে যেন যেতে দেয়া হয় আবার আসতে দেয়া হয় এবং সরকারের উপর মহল থেকেও তখন আসলে থেকে নিয়ে তেমন কিছু করা হয়নি। আমি মনে করি এটা ভালো কাজই হয়েছে। কারণেই যে অন্তত রাষ্ট্রপতির পদটার প্রতি সম্মান দেখিয়ে হলো এই মানুষগুলোকে এবং তারা তাদের বয়সের শেষ প্রান্তে চলে এসেছে। আব্দুল হামিদ এখন তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আমার মনে হয় না যে তার মতো ব্যক্তিকে এখন এই মুহূর্তে বিচারের মুখোমুখি করার মতো প্রয়োজনীয়তা আছে। অন্তত ওই পদটির প্রতি সম্মান দেখিয়ে হলেও আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকার যে ঠিক করেছে আমি এটাকে সমর্থন করি ব্যক্তিগতভাবে যে আব্দুল হামিদের ক্ষেত্রে বা শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে যদি সরকার মানে এই পদটার প্রতি সম্মান দেখিয়ে হলেও যেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ওই ধরনের অ্যাকশনে না যায়। আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি। যদি আমি জানি আমার এই মতের বিরুদ্ধে অনেকে বলতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে অন্তত এই পদে যারা ছিলেন তাদেরকে একটা মানে ছাড় দেয়া তো যেতেই পারে। মানে রাষ্ট্রপতি ইস্যুতেই আপনার সেই পদত্যাগের দুদিন আগেই যে পোস্ট সেখানে আপনি লিখছেন সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন